নাম অপ্রিয় সেই প্রিয়জন। গল্প পাঠে আমি প্রিয়া। বাড়িতে প্রবেশ করতেই কে শাড়ির আঁচল ঠিক করতে করতে রুম থেকে বের হতে দেখে থমকে দাঁড়ায় ইফাজ। কিন্তু সবচেয়ে বেশি অবাক হয় ওর স্ত্রীর পিছন থেকে শার্টের বোতাম লাগাতে লাগাতে একজন পুরুষকে বের হতে দেখে। সেই পুরুষটা আর কেউ নয়, ইফাজের স্ত্রী পিহুর চাচাতো ভাই নেহাল। পিহু দরজার দিকে তাকাতেই থমকে গেল ইফাজকে দেখে। ইফাজ অশ্রুসিক্ত নয়নে পিহুর দিকে তাকিয়ে আছে। রাগে তার মুখে লাল আভা ছড়িয়ে পড়েছে, হাতের মুঠো শক্ত হয়ে যাচ্ছে। এসব আর সহ্য করতে পারল না ইফাজ। ঝড়ের গতিতে এসে পিহুর গালে সর্বশক্তি দিয়ে থাপ্পড় বসালো। টাল সামলাতে না পেরে পিহু দু কদম পিছিয়ে গিয়ে নেহালের সাথে ধাক্কা খেল। নেহাল পিহুকে ধরতেই পিহু নিজেকে ছাড়িয়ে নিল। চোখ থেকে তার পানি বের হচ্ছে। গালে হাত দিয়ে পিহু ইফাজের দিকে তাকালো। ইফাজ আবার পিহুর হাত ধরে টেনে নিজের সামনে দাঁড় করিয়ে বলল, ছি, তুমি এতটা খারাপ, আমি আগে ভাবিনি। আন্টি ঠিকই বলেছিল যে এই নেহালের সাথে তোমার সম্পর্ক আছে, কিন্তু আমি তা বিশ্বাস করিনি। এতটাই ভালোবেসেছি তোমাকে, আর তুমি আমার ভালোবাসাকে শেষ করে দিলে। ছি, আমার ভাবতে ঘেন্না হচ্ছে। ইফাজের কথা শুনে পিহু বাকহীন হয়ে গেছে। মুখ থেকে কথা বের করার চেষ্টা করেও পারছে না। ইফাজ আবার বলল, তোমার জন্য আমি আমার সব কিছু ছেড়ে এখানে এসেছি। তোমার জন্য আমি আমার বাবা মাকে ত্যাগ করেছি। আমার বাবার বিশাল সম্পত্তি ছেড়ে ছোটোখাটো চাকরি নিয়েছি শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলে। আর তুমি? আমার ভাবতেও অবাক লাগছে পিহু, কি আছে এই নেহালের মধ্যে যা আমার মধ্যে নেই? হ্যাঁ, বলো। পিহু কম্পিত কণ্ঠে বলল, ইফাজ, তুমি একবার আমার কথাটা শোনো। পিহুর কথা শুনেই ইফাজ থমকে উঠল। চুপ, আর একটাও কথা বলবে না তুমি। ইফাজের ধমকে পিহু কেঁপে উঠল। ইফাজের দিকে তাকিয়ে অনবরত চোখের পানি ফেলতে লাগলো। ইফাজ তাচ্ছিল্য করে হেসে বলল, তুমি কি ভেবেছো তোমার কান্নার আর আমার মন গলে যাবে? কখনোই না। একটা কথা মনে রেখো, ভালোবাসলে যেমন সবটা ভালোবাসা দিতে পারি, আর ঘৃণা করলেও সবটা দিয়ে ঘৃণা করতে পারি। আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটা তোমাকে ভেবেছিলাম, কিন্তু তুমি আমার সেই প্রিয়জন নও। আমি মিথ্যা ছিলাম। তুমি আমার অপ্রিয় ছিলে, সেটা আজকে বুঝতে পারলাম। এই জন্য তুমি আমাদের সাথে ঘুরতে যাওনি? বাহানা দেখিয়ে বাড়িতে থেকে গেছো, তাই তো? কথা বলতে বলতে ইফাজের গলা ধরে এসেছে। খুব ভালোবাসতো সে পিহুকে, কিন্তু সেই পিহু তার সাথে আজ এত বড় প্রতারণা করলো। পিহু ইফাজের দিকে তাকিয়ে কেঁদেই চলেছে। পিহু বলল, প্লিজ ইফাজ, সবটা চোখের দেখায় বিচার করাটা ঠিক না। একবার আমার কথা। কি শুনবো তোমার কথা? সবটাই তো নিজের চোখেই দেখে নিলাম। এতদিন মানুষের কাছে শুনেছি, কিন্তু বিশ্বাস করিনি। আজ তো নিজের চোখে দেখলাম, অবিশ্বাস করি কিভাবে? পিহু অবাক হয়ে গেল। কে ইফাজকে ওর নামে উল্টোপাল্টা খবর দিল? পিহু বলতে যাবে তার আগে ইফাজ পিহুর দুবার শক্ত করে ধরল। ব্যথায় পাচ্ছে পিহু, কিন্তু আজকে এই ব্যথা যেন কিছুই নয়, এর থেকে হাজার গুণ বেশি ব্যথা ওর বুকে হচ্ছে। ইফাজ পিহুকে ঝাঁকিয়ে বলল, কেন এমন করলে? একবারও ইশারের কথা ভেবে দেখনি? ইফাজের কথায় পিহুর ঘোর কাটে। ইফাজের থেকে দৃষ্টি সরিয়ে দরজার দিকে তাকায়। বড় টেডি বিয়ার আর রিমোট কন্ট্রোল গাড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ঈশান। পিহু আর ইফাজের একমাত্র ছেলে ঈশান, বয়স মাত্র 10। ঈশান হাতের খেলনাগুলো আঁকড়ে ধরে মায়ের দিকে তাকিয়ে আছে। পিহুর বুকটা ধক ধক করে উঠল। ঈশানও কি তার বাবার মতো তাকে ভুল বুঝবে? আম্মু বলে কি আর ডাকবে না তাকে? বুকের ভেতর জ্বলছে খুব। আগে ইফাজকে সবটা বোঝাতে হবে। পিহু আবার ইফাজের দিকে তাকিয়ে বলল, ইফাজ, আমার কথা শোনো। ইফাজ আবার হাত ওঠালো পিহুকে থাপ্পড় মারার জন্য। পিহু চোখটা খিচে বন্ধ করে ফেলল, কিন্তু যখন দেখলো যে ইফাজ ওকে আঘাত করছে না, তখন চোখ মেলে তাকালো। নেহাল ইফাজের হাতটা ধরে রেখেছে।
ইফাজ ক্রোধ নিয়ে নিহালের দিকে তাকাতেই নিহাল ধাক্কা মেরে ইফাজকে সরিয়ে দিল। তারপর বলল, অনেক হয়েছে আপনার বলা, এবার থামুন। ইফাজ রাগে গজগজ করতে থাকলো। তুই কে আমাদের মাঝে কথা বলার? আমি আমার স্ত্রীকে মারবো, তুই বলার কে? বলেই নেহালের হাত ঝাড়া মেরে সরিয়ে দিল। নেহাল বলল, কিন্তু এখন তো বুঝতে পারছেন যে পিহু আপনাকে চায় না, তাহলে আপনি আমাদের মাঝে দেয়াল হয়ে দাঁড়িয়েছেন কেন? নেহালের কথা শুনে পিহু রাগান্বিত স্বরে বলল, নেহাল প্লিজ। পিহু, আজকে আমাকে বাধা দিও না। দেখুন পিহু, আপনার সাথে হ্যাপি নয়। কি নেই? আমার গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু আছে, আর আপনার থেকেও নেই। কি জন্য পিহু আপনার সাথে থাকবে বলুন তো? তাই আপনি আমাদের মাঝে আর থাকবেন না। চলে যান তাহলে। আপনি ও হ্যাপি, আর আমরাও হ্যাপি। কথা শেষ হতেই পিহু নেহালের গালে থাপ্পড় মারল। নেহাল নিচের দিকে তাকালো। ইফাজ পিহুর হাত ধরে বলল, তোমাদের এই মেলোড্রামা বন্ধ করো। অনেক হয়েছে, আমি আর সহ্য করতে পারছি না। তুমি হ্যাপিনেস চাও তো? তাই হবে। আমি আমার ছেলেকে নিয়ে চলে যাব। তোমরা তোমাদের মতো করে সুখে থেকো। ইফাজ পিহুর হাত ছেড়ে চলে যায়। পিহু কড়া নজরে নেহালের দিকে তাকিয়ে বলল, আগে ইফাজকে সবটা বোঝাই, তারপর তোমাকে দেখছি। বলেই পিহু ইফাজের পিছু পিছু রুমে যায়। নেহাল বোকা হেসে বার হয়ে যায়। ওর কাজ শেষ, এখানে থাকা আর চলবে না। ইফাজ রুমে গিয়ে নিজের জামা কাপড় গোছাচ্ছে আর পিহু বারবার বাধা দিচ্ছে, কিন্তু ইফাজ কোনো কথাই শুনতে চাইছে না। পিহুকে বারবার ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে, কিন্তু পিহু তাতে দমছে না। বারবার ইফাজের সাথে কথা বলতে চাইছে, কিন্তু ইফাজ কিছুই শুনছে না। ছোট্ট মীরা দরজার পর্দা ধরে তাকিয়ে আছে পিহু আর ইফাজের দিকে। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সে সব দেখেছে। 5 বছর বয়সী মীরা কিছু বুঝতে পারছে না। ছোট্ট একটা টেডি বিয়ার কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। সে তো ঘুমিয়েছিল। চিৎকার চেঁচামেচি শুনে তার ঘুম ভেঙেছে। তারপর যেসব কাণ্ড ঘটছে তা ওর মাথায় ঢুকছে না। তবে সে এটুকু বুঝতে পারছে যে ইফাজ আর ঈশান চলে যাবে। মীরা চোখ ঘুরিয়ে ঈশানের দিকে তাকালো। ঈশান এখন ঠায় দাঁড়িয়ে আছে। মীরা আস্তে আস্তে ঈশানের সামনে গিয়ে দাঁড়ায়, বলে, ঈশান ভাইয়া, তুমি আর ভালো আব্বু কি চলে যাবে? ঈশান মীরার দিকে তাকালো। এতক্ষণ সে মা বাবার রুমের দিকে তাকিয়েছিল। মীরার প্রশ্নে সে চকিতে তাকিয়ে বলে, হুম মীরা, এই নে তোর বড় টেডি বিয়ার। ঈশান টেডি বিয়ারটা মীরার দিকে এগিয়ে দিল। মীরা নিল না, বলল, তোমরা চলে যেও না ঈশান ভাইয়া, আমার খুব খারাপ লাগছে। আমি আর তোমার সাথে দুষ্টুমি করব না, তবুও যেও না। ঈশান মীরার হাতের টেডি বিয়ার দিয়ে মীরার মাথায় হাত রেখে বলল, চিন্তা করিস না মিরু, আমি বড় হলে তোকে একদিন নিয়ে যাব আমার কাছে। মীরা কাঁদো কাঁদো গলায় বলল, আর মণিমা? মণিমাকে নেবে না? সাথে সাথে ঈশান রেগে গেল, বলল, না, আমার মা খুব খারাপ মিরু, মা আমার বাবাকে একটুও লাভ করে না। না ঈশান ভাইয়া, মণিমা খুব ভালো, ওই আঙ্কেলটা খুব পচা। তুই এখন ছোট্ট মিরু, তাই কিছু বুঝতে পারছিস না, বড় হলে ঠিকই বুঝবি। মীরা নাক ফুলিয়ে বলল, তুমি বুঝি বড়? মণিমা তো সবসময় বলে তুমিও ছোট। ঈশান কিছু বলার আগেই ইফাজ ব্যাগ নিয়ে রুম থেকে বের হয়ে আসে, সাথে পিহুও। পিহু কাঁদতে কাঁদতে বলল, প্লিজ ইফাজ, রাগের মাথায় কোনো ভুল সিদ্ধান্ত নিও না, সব চোখের দেখা সত্যি হয় না। ইফাজ পিহুর দিকে তাকিয়ে বলে, সব চোখের দেখা যেমন সত্যি হয় না, তেমনি সব চোখের দেখা মিথ্যাও হয় না। আমি নিজের চোখে না কোনো মিথ্যা দেখেছি আর না শুনেছি। পিহু এবার ঝেড়ে গলায় বলল, তুমি এবার ঈশানকে নিয়ে যেতে পারো না। ঈশান আমারও ছেলে। তোমার যেমন ঈশানের উপর অধিকার আছে, তেমনি আমারও আছে। ইফাজ সহজ গলায় বলল, ও আচ্ছা, তাহলে ঈশানকে জিজ্ঞাসা করো সে কার সাথে থাকতে চায়। পিহু ঈশানের সামনে হাঁটু গেড়ে বসে ওর সামনে হাত ধরে বলল, ঈশান, তুমি প্লিজ মাকে ভুল বুঝো না, সত্যি তোমার মা কিছুই করেনি। তুমি যেও না ঈশান, তোমাকে ছাড়া মা থাকতে পারবে না। প্লিজ তোমার আব্বুকে একটু বলো। ঈশান পিহুর হাত থেকে হাত সরিয়ে নিয়ে বলল, আমি ছোট নই আম্মু, আমি সবটা বুঝি। তুমি কেন করলে এরকম আম্মু? আব্বু তো তোমাকে কত লাভ করে, তারপরেও তুমি কেন এমন করলে? আই হেট ইউ আম্মু, আই হেট ইউ। আমি আব্বুর সাথে চলে যাব, তোমার সাথে থাকবো না। ঈশান দৌড়ে ইফাজকে জড়িয়ে ধরল। ইফাজ তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, দেখলে তো, এইটুকু ছেলেও সব বোঝে। তুমি সত্যি খারাপ মা। আর একজন খারাপ মায়ের কাছে আমি আমার ছেলেকে রেখে যেতে পারি না।
বাড়ি, গাড়ি, টাকা, পয়সার প্রতি যে তোমার এত লোভ, তা আমি আগে জানতাম না। আমার কি কম ছিল পিহু? জীবনে কি টাকা পয়সাই সব? ভালোবাসার কোনো মূল্য নেই তোমার কাছে? তাই তো আজ নেহালের টাকার প্রতি তুমি আকৃষ্ট হয়েছো। তবে তাই হোক, তুমি নেহালের সাথেই থাকো। আমি বাধা দেব না। আর হ্যাঁ, ডিভোর্স পেপার শীঘ্রই পেয়ে যাবে। তারপর তোমার সব রাস্তা পরিষ্কার। আর কেউ তোমার পথে বাধা হয়ে দাঁড়াবে না। ইফাত ঈশানের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। পিহু মেঝেতে বসে চিৎকার দিয়ে কাঁদছে আর বলছে, এভাবে ঈশানকে আমার থেকে নিয়ে যেও না ইফাজ। তুমি আমাকে ভুল বুঝছো। সব চোখের দেখা সত্যি হয় না। একবার আমার কথা শুনে যাও ইফাজ। ইফাজ ততক্ষণে চলে গেছে। ছোট্ট মীরাও এবার কাঁদছে পিহুর কান্না দেখে। দৌড়ে এসে সে পিহুর কোলে ঝাঁপিয়ে পড়ল। পিহু তখন জোরে জোরে কাঁদছে আর বিলাপ করছে। বারবার ইফাজকে ফিরে আসতে বলছে। মীরা পিহুর চোখের পানি মুছে দিয়ে বলল, মা, কেঁদো না মণিমা। আমারও খুব কান্না পাচ্ছে। একবার আমার আম্মু ফিরে আসুক, তারপর দেখবে সব ঠিক হয়ে যাবে। আম্মুকে বলে ঈশান ভাইয়া আর ভালো আব্বুকে ফিরিয়ে নিয়ে আসবো। দেখো, তুমি কেঁদো না। তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয়। মীরার কথা পিহুকে আরো দুর্বল করে দিল। বুকের মাঝে শক্ত করে চেপে ধরল মীরাকে। মীরাকে ধরেই সে কাঁদতে লাগলো। ছোট্ট মীরা পিহুর কষ্টটা বুঝলো, কিন্তু ওর স্বামী আর ছেলে তা বুঝলো না। এতে পিহুর আরো কষ্ট হচ্ছে। মীরাও সমান তালে কেঁদে চলেছে পিহুর সাথে। 15 বছরের সম্পর্ক এক নিমেষেই শেষ হয়ে গেল। ইফাজ আর পিহু ভালোবেসে বিয়ে করেছিল। পিহু ছিল নিম্নবিত্ত পরিবারের মেয়ে, আর ছোটবেলায় বাবা মারা গিয়েছে। মা গার্মেন্টসে চাকরি করে পিহুকে মানুষ করেছে। পিহুও দমে যায়নি। পড়াশোনার পাশাপাশি টিউশনি করতো। তারপর কিন্ডারগার্টেন স্কুলে চাকরি নিয়ে নিজের পড়াশোনা আর সংসার চালাতে লাগলো। ভার্সিটিতে পা দিয়ে তার ইফাজ খানের সাথে পরিচয় হয়। ইফাজ পিহুর সিনিয়র ছিল। পিহুর সৌন্দর্য আর সাধারণ চলাফেরা ইফাজকে মুগ্ধ করে। একটা সময় ইফাজ পিহুকে প্রপোজ করে, কিন্তু পিহু রাজি হয় না, কারণ ইফাজ অনেক বড় ঘরের ছেলে। ইফাজের বাবার বড় বড় ব্যবসা আছে দেশে বিদেশে। পিহুর মতো সামান্য একটা মেয়ের সাথে ইফাজের যায় না। কিন্তু ইফাজের পাগলামির কাছে হার মানে পিহু। বাধ্য হয় ইফাজের প্রেমে সাড়া দিতে। ওদের ভালোবাসা আস্তে আস্তে গভীর হয়ে যায়। ভার্সিটিতে ওরা বেস্ট কাপল হিসেবে আখ্যায়িত হয়। তবে কিছু কিছু মেয়েরা পিহুকে হিংসা করত, কারণ ইফাজ খান এত সুন্দর স্মার্ট হয়ে কিভাবে এরকম নিম্নবিত্ত পরিবারের মেয়ের প্রতি আকৃষ্ট হলো। এতে ইফাজের কোনো মাথা ব্যথা ছিল না। তবে সমস্যা হলো ইফাজের পরিবার নিয়ে। ইফাজের মা বাবা কিছুতেই পিহুর সাথে তাদের ছেলেকে বিয়ে দেবেন না। ইফাজ তাদের একমাত্র সন্তান। তারা তাদের ছেলেকে অনেক বড় ঘরে বিয়ে করাবেন মেয়েও ঠিক করে ফেলেছিলেন, কিন্তু ইফাজের জেদের কাছে তাদের সিদ্ধান্ত কিছুই না। অতিরিক্ত বদমেজাজি আর জেদি ছিল ইফাজ। যা বলে তাই করে, তাই করে ছাড়ে। এক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। পিহুর হাজার বারণ সত্ত্বেও তাকে বিয়ে করে নিয়ে এসে হাজির হয় বাড়ির কাঠগড়ায়। পিহুকে সে এক প্রকার জোর করেই বিয়ে করছে। পিহু ইফাজের কথা ফেলতে পারেনি। ভালোবাসা তার এতই গভীরে গিয়ে পৌঁছেছিল যে ইফাজের প্রতিটা কথা শুনতে সে বাধ্য। কিন্তু দুঃখের বিষয় যে খানবাড়ি থেকে যেদিন ইফাজ আর পিহু ফিরে এসেছিল, কারণ ইফাজের বাবা তাদেরকে ঢুকতে দেয়নি খানবাড়িতে। বলেছিলেন যদি ইফাজ পিহুকে ছেড়ে দেয় তবেই সে খানবাড়িতে যেতে পারবে। কিন্তু জেদি ইফাজ তা করেনি। পিহুকে নিয়ে ওর বাসায় চলে আসে। তারপর থেকে ইফাজ আর পিহুর ছোট্ট সংসার শুরু হয়। কষ্ট হলেও মানিয়ে নেয় পিহু। ইফাজ কয়েক মাস চেষ্টা করে ছোট একটা চাকরি পায়, আর পিহু তো স্কুলে চাকরি করে। কোনো মতে চলে যায় ওদের। দিন শেষে যখন ইফাজ ক্লান্ত হয়ে বাড়িতে ফেরে, তখন পিহু নিজ হাতে ঠান্ডা পানি এগিয়ে দেয়। সযত্নে ইফাজের ঘাম মুছে দেয়। ইফাজের বুকে মাথা রেখে শান্তি পায় পিহু। ইফাজও নিজের প্রেয়সীকে জড়িয়ে ধরে রাত পার করে দেয়। ওদের জীবনে আরেক খুশির খবর আসে যখন পিহু প্রেগনেন্ট হয়। ইফাজ সেদিন খুব খুশি হয়েছিল। এক দফা পিহুকে কোলে নিয়ে ঘুরছিল। বাবার হওয়ার খুশিতে সবাইকে মিষ্টিমুখ করিয়েছিল। সব সময় পিহুর যত্ন করত ইফাজ। তাছাড়া পিহুর মা তো আছেই। যেদিন পিহুর ডেলিভারি হলো সেদিন হসপিটালের করিডোরে দাঁড়িয়েছিল ইফাজ। সর্বপ্রথম ইফাজ ঈশানকে কোলে তুলে নিয়েছিল। ঈশানকে কোলে রেখেই পিহুর কপালে গভীর চুম্বন করেছিল। ওদের বিয়ে 11.5 বছর আর প্রেমের সম্পর্ক ছিল 3.5 বছর। এই নিয়ে মোট 15 বছরের সম্পর্ক ওদের। আর আজ
এক নিমেষেই সব শেষ হয়ে গেছে। এসব ভাবতে ভাবতেই পিহুর চোখে পানিতে ভরে গেল। এখনো সে দরজার সামনে বসে আছে। এই বুঝি ইফাজ ঈশানকে নিয়ে ফিরে আসবে, এই বুঝি ঈশান আম্মু আম্মু বলে ঝাঁপিয়ে পড়বে ওর কোলে। কিন্তু ওর ভাবনা সত্যি হলো না। ইফাজ এলো না আর ঈশানকে নিয়ে। ছোট্ট ঈশান মাকে ছাড়া থাকবে কিভাবে? পিহু সেসব ভেবেই কাঁদছে। এমন সময় একজোড়া পা এসে থামলো পিহুর সামনে। বুট পরা পায়ের মালিক